For any reason or without any reason, even short without any cause, and even no consequence is good from wife. But if wife wants to give salah, wants to pronounce salah, it is complicated. First, we need to ensure that the wife has given her the right of divorce by the husband. This is going to eliminate our salah. In Arabic terms, for salah please, usually it is provided under the Salah 18 of Abidana. If it is not given, then the wife needs to go to the court under Muslim Marriage Legislation 1939. They have to invoke Section 2. There are some grounds they need to satisfy. Any of these grounds they need to satisfy. This is called the judicial resolution of marriage. The judicial talaq, right? Okay. And if the talaq is, the right of talaq is given, so the wife can provide talaq as like husband. But there is a difference between Sharia law and statutory law of the laws made by the parliament or government. So there is a difference. For example, in Sharia law, if you pronounce talaq in any condition, the talaq is effective. So there is nothing like the fact is, Muslim nation, Sharia nation, আমাদের রাষ্ট্রীয় আইন এটাকে ইউজ করে। তো রাষ্ট্রীয় আইন বলছে যে শরীয়ত আইন বলছে যে কোনো অবস্থায় এখন আমাদের যারা মানবাধিকার পক্ষের লোক বা মানবাধিকার সংগঠন বা সরকারি বিভিন্ন এজেন্সি সরকারিভাবে যে বিষয়টা প্রচার করার চেষ্টা করা হয় এটা আইনের পরিণত করা হচ্ছে যে মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স 1961 সেকশন 7 সেখানে কিন্তু তালাক কিভাবে দিতে হবে একটা প্রসেস বর্ণনা করে দেওয়া হবে। তো সেই প্রসেসের দিকে কি আছে এটা তোমাদের ছেড়ে দিচ্ছে আর কাজটা আমার কাছে না শিখে যাও আমার প্রায় দেন বিষয় সেটা হচ্ছে তালাক কিভাবে দিতে হবে। এখন শরীয়ত বলছে যে কোনো অবস্থাতে তালাক দিলে তালাক রাগের মধ্যে তালাক দিলে তালাক এবং কন্ডিশনাল তালাক দিলে তালাক অর্থাৎ তুমি যদি এই কাজটি করো তাহলে তোমার উপর তালাক মাত্রা হবে না তুমি তালাক পাবে ঘরের বাইরে চলে যাও তালাক কথা বলার সাথে কথা বলে তালাক কথা বলছো তালাক হয়ে গেছে। সুতরাং এইগুলো করার কোনো সুযোগ নাই। কিন্তু রাষ্ট্রীয় আইন আমাদের যে সেকশন 7 মুসলিম ফ্যামিলি 1961 সেখানে একটা প্রসেস বলে দিয়েছে সেখানে বলছে যদি তালাক দিলে তালাক হবে তাহলে কি করতে হবে ইন রাইটিং দিতে হবে এবং তালাক দেওয়ার পরে 3 মাস সময় লাগে এটা 3 মাস সময় লাগে তার 90 ডেজ এই তালাক একটা নোটিশ যে তালাক যাকে তালাক দেওয়া হচ্ছে তার একটা নোটিশ যাবে তারপরে যদি সে গ্রামে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাবে যদি শহরে থাকে তাহলে মেয়রের কাছে যাবে এবং এই
স্টার্ট। এই 90 দিনের ভিতরে যদি তালাক দিয়ে দিয়েছি, নোটিশে দিয়েছে, তুমি তোমাকে তালাক দিয়েছে, এখন থেকে আমাদের 90 দিন সময় আছে। কারণ 90 দিনের ভিতরে যদি উভয় পক্ষ হাজির হয়, তার কাছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বা মেয়রের কাছে, মেয়র বলছে নোটিশ করছে যে তোমার হাজবেন্ড বা ওয়াইফ তালাক দিয়েছে, তুমি এই তালাক চাও কি, তোমার এই বিষয়ে মতামত কি। একটা সালিসি পরিষদ গঠন করতে হবে, আরবিট্রেশন কাউন্সিল গঠন করতে, একটু সেকশন 7 এ যে আছে আরবিট্রেশন কাউন্সিল গঠন, সালিশ হবে। এবং সালিশে যদি উভয় পক্ষ হাজির হয়ে বলে যে আমরা কাগজের মাথায় ডিসিশন নিয়েছি, আমরা এই তালাক চাই, আমরা রিভোকেশন চাই, প্রত্যাহার চাই, তাহলে এই তালাক কার্যকর হবে না। এক পক্ষ হাজির হলো আর এক পক্ষ হাজির হলো না, অথবা দুই পক্ষ হাজির হয়ে বললো যে আমরা তালাক চাই, তাহলে তালাক হবে না। দুই পক্ষ হাজির হয়ে বললো যে আমরা দুজনেই তালাক চাই, তাহলে তালাক কি হয়ে যাবে, আপনার 90 ডেজ তালাক কার্যকর হয়ে যাবে। এক পক্ষ হাজির হইল আর এক পক্ষ হাজির হইল না, তাও তালাক কার্যকর। কোন পক্ষ হাজির হলো না, তালাক কার্যকর। তাহলে তালাক কার্যকর না হওয়ার একটাই উপায়, উভয় পক্ষকে হাজির হয়ে বলতে হবে যে আমি তালাক চাই না, এবং ধরে নেওয়া হবে এরকম তালাক দেওয়া শরীরে যখন আমি তালাক দিয়ে দিলাম, তালাক কিন্তু হয়ে গেছে, কার্যকর হয়ে গেছে। This is not law in Bangladesh. The fact is, people বলা হচ্ছে নারী অধিকার তালাক যদি দেয়, তাহলে একটা নারী দেখা যায় বলে যায়, অসহায় অবস্থায় বলে যায়, পুলিশের রশিদ তালাক প্রদান রশিদ ক্ষমতা যে কোনো সমস্যা তালাক দিতে পারে, তাহলে পুলিশের তালাক প্রদানের ক্ষমতাটা কি করো, স্ট্রিক্ট করো, কমাই দাও, জুডিশিয়াল ইন্টারভেনশন তৈরি করো, ল ইন্টারভেনশন তৈরি করো, যেন সেই দিকে তালাক দিতে না। এটাতে আমরা দেখবো যে আসলে নারীর উপকার হচ্ছে নাকি অপকার হচ্ছে। আমি আগে বলতে বলেছি শরীয়ত তালাককে কোনো সময় উৎসাহিত করে না, কোনো হাদিস নাই, কোনো প্রেসিডেন্ট নাই, কোনো এক্সাম্পল নাই, কোনো এটা উত্তম কাজ হিসেবে বিবেচনা করা হয় না। কোনো সময় বলা হয় না তালাক দিলে সওয়াব হবে, তালাক দিলে কেউ ব্যস্ত থাকে। মানুষের এটা নির্দিষ্ট কিন্তু অনুমোদিত কাজ। অনুমোদিত কাজ কেন? কারণ এটা হচ্ছে সিটেক্স, এটা একটা গাড়ি শুধু একটা এক্সপার্ট এখানে লোক মদ বেশি যাবে, মদ যখন বেশি যাবে বিষাক্ত অবস্থা সেটা বুঝতে পারছি না, তখন একজন সংখ্যাটা চালু করে দিলে আপনি এদিকে আলোচনাটা বের করে দিতে পারেন। অথবা প্রত্যেক বাড়িতে এখন আমরা বিল্ডিং করে জানি যে একটা ফায়ার লিফট আছে, লিফট আটটা পরে দেওয়ার পর তার পিছনে একটা ব্যাগ করে দিয়ে একটা সিঁড়ি থাকবে জরুরি এবং সেই ছোট কিংবা জানলা যেতে তাহলে এই ইসলামের মধ্যে এমন একটা বিষয় যে ভালো পরিবেশ সুবিধা থাকে, সামনে থাকে, মানুষের শ্রদ্ধা করতে পারে, দিবস করবে না, তোমরা বাচ্চা এই ভালো থাকে, কিন্তু অবস্থা এমন হয় সেটা সমান নাই, সেটা টক্সিক এনভায়রনমেন্ট জোর করে এই সমাজের মধ্যে ইসলাম ছড়িয়ে গেল, তাকে বের হওয়ার একটা পথ, কিন্তু বের হওয়ার পথে বন্ধ করে দাও, সেটা আরেকটা প্রবলেম। তাহলে দেখুন আসলে এই সেকশন 7 ইমপ্রুভ করার মাধ্যমে ইসলাম এভিডেন্সের মাধ্যমে শরীয়তের অর্থে কিছু লেজিসলেটিভ ইন্টারভেনশন হচ্ছে। তবে ইন্টারভেনশনটা উপকার করে। আমি যেটা বলছি এই প্রোগ্রামগুলো আর্টিকেলের মধ্যে পাওয়া যায় না। কোনো আর্টিকেলগুলো আমি আর্টিকেলগুলো প্রোভাইড করি, সেই আর্টিকেলগুলোর মধ্যে দেখবা যে এগুলো সব এই আইন কি আছে ভাই, এগুলো বলে না যারা এগুলো লিখে আমরা we are Western values, আমরা আমাদের মাথার মধ্যে থাকে Western values, আমরা বিদেশে আমাদেরকে যে এগুলো শেখানো হয় এবং বলা হয় এটার মাধ্যমে নারী অধিকার সম্মানিত বাস্তবায়ন হচ্ছে। কিন্তু আমার দীর্ঘ 10 বছর আমি দীর্ঘদিন কাজ করেছি, আমার এক্সপিরিয়েন্স শুরু থেকে যখন আমি এই ইউনিফর্ম ফ্যামিলি কোডকে আমি আর্টিকেল দিচ্ছি 2011 যখন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই সময় আমার আর্টিকেল এই ইউনিভার্সিটি জার্নালে এই আমাদের ওয়ার্ল্ড জার্নালে এই ইউনিফর্ম ফ্যামিলি কোড 2011 আমাদের সেখানে
সো এটা বিষয় সেটা হচ্ছে আমাদের আর্টিকেলগুলোতে এগুলো পাওয়া যায়। এই জন্য আমাদের রিলিজিয়াস নলেজ এবং আমাদের সেকুলার নলেজ, আমাদের কিন্তু আমাদের আদি নলেজ যেগুলো আমাদেরকে এই প্যানেল কোড সিএসসি বা আমরা যেগুলো আমরা করছি, এটা বড় ধরনের ইনফ্লুয়েন্স ব্রিটিশরা আমাদেরকে দিয়েছে। তাই এটা আমার মাটিতে কিন্তু নয়, এগুলো আমাদের সমাজ, আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের ব্যক্তি জীবন, এই একটা পরম্পরা কিছু হলে অনলাইন কিছু হলে বাইরে বাইরে আমাদের এটা দিয়ে জিনিস ইসলাম মধ্যে বলছে তুমি তালা দিবা না বা এটা ভালো কাজ এটা নির্দিষ্টটা আল্লাহর পক্ষ থেকে এটা রাসূলুল্লাহ পক্ষ থেকে এটা নির্দিষ্ট অনুমোদিত কেউ বললে আর গুনাহ করতে চায় গুনাহ হয় একেবারে 10 মিনিট হচ্ছে চলতে তারা তালা করবে না। আর এই জন্য আল্লাহ দেওয়ার ক্ষেত্রে সমস্ত অবলম্বনের কথা বলা আছে, অবলম্বনের কথা বলা আছে। যেমন তুমি আলাপ দেওয়ার ক্ষমতা তোমার আছে, কিন্তু তুমি বিনা কারণে তালাক দিলে আল্লাহ যদি থাকে শুরু করো বিনা কারণে আমাদের এই জন্য নির্দিষ্ট কাজ করা আছে। প্রবলেম যেটা সেটা হচ্ছে এই জন্য আমাদের সিদ্ধান্ত একটা সিরিয়াস কন্ডিশন দিয়ে যদি যেগুলো চুক্তি বলতে হয় তাহলে তুমি কন্ডিশন দিয়ে তাকে তালাক দিই, তালাক করে তুমি কন্ডিশন দিয়ে তালাক দিবা কেন? প্রশ্ন হচ্ছে তুমি আগে আমাকে তালাক দিবা, তালাক এবং তালাক দিতে হবে এটা তো কি বলছো বিধান করে দেওয়া তালাক সরাসরি তালাক 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 বিধা একসাথে তালাক দেওয়া এটা মাত্র তালাক না, তালাক হাসা তালাক হাসা করানো তালাক হাসা তালাক হাসা সুন্দর তালাক 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 দেওয়ার যে উত্তম পন্থা সেটি হচ্ছে তালাক দেওয়ার আগে তাকে পরামর্শ সংশোধনের চেষ্টা করা, তার আত্মীয়স্বজনের সাথে বসা, তাকে মানসিকভাবে এরপরে যেগুলো সম্ভব না হয় অসংশোধনীয় তাহলে তাকে মানসিক মানুষের দেওয়ার কথা বলা হয়। মানসিক মানুষের বিছানা আলাদা করতে হবে, বিছানা আলাদা করে দেওয়া একটা ইমোশনাল পানিশমেন্ট। তারপর কাজ না হলে তারপরে কি একটা যে আমি ছেড়ে দেবো, তাহলে একটা পাওয়ার পরে তার সঙ্গে তাও হচ্ছে না, দ্বিতীয়টা তাও হচ্ছে না, নিজের নিজের উপরে প্রসেস মানসিক শাস্তি চলতে থাকবে। এরপরে যদি না হয় তখন আসতে শুরু করে কতদিন তারা এসে দেওয়া দরকার। এখন ওইটাকে আমরা চেঞ্জ করে করলাম সেকশন 7 হচ্ছে জানি করে দিতে হবে। আবার বলেছিলাম আবার এই অবস্থিত তার মধ্যে ডিপেন্ড করতেছে আগে বিয়ে থাকে এই অবস্থিত তারা মনে হলো যে না আমার কথা
আর ওয়াইফ তো বাংলাদেশ বাংলাদেশে বেশি করে না চাকরি নাই বাড়ি নাই ফ্যামিলির মধ্যে কোনো অবস্থা নাই মা নাই বাপ নাই কোনো বাবা মায়ের মায়ের হাজবেন্ডের উপর সে ডিপেন্ডেন্ট ফিনান্সিয়ালি তাহলে তো ভালনারেবিলিটি আছে তখন সে বাড়ি বসে হাজবেন্ড যতবার তাকে ডিভোর্স করে এবং প্রতিদিন তাকে হওয়ার আগে হাজবেন্ড যদি তাকে জানতে চায় ওয়াইফ যদি তাকে আসতে চায় এক প্রতিবার এভাবে ডিভোর্স দেওয়া যাবে এক প্রতিবার এভাবে দেওয়া যাবে বাইরে এটার কোনো আইডেন্টিফিকেশন নাই তো এখন এটা এক নম্বর দুই নম্বর হলো এক সময় ওয়াইফ বিরক্ত হয়ে বলল না এই আমি যাবো না 90 দিন পার হয়ে গেছে আবার আবার হয়ে গেছে আবার হয়ে যাওয়ার পরে কোনো পিরিয়ড নাই আইন হাজবেন্ড আবার বলতো যে আমি তোমাকে ফেরত আসতে ওয়াইফ ফেরত আসতে চায় আবার নতুন করে বিয়ে করে ওই ওয়াইফকে আবার হাজবেন্ড করে দিতে অর্থাৎ 90 দিন অতিক্রান্ত হওয়ার আগে কোনো বিয়ে ছাড়া নিজেদের মধ্যে আবার জীবন বিয়ে ছাড়া অজস্র বা কবুতরি বা হাজবেন্ড ওয়াইফকে ফেরত আনতে পারে যখন ইচ্ছা ছেড়ে দিলাম যখন ইচ্ছা আবার নিয়ে আসলাম আর যদি ডিভোর্স হয়ে যায় তাহলে এরকম 3 বার পর্যন্ত কি করা যাবে পুনর্বিয়ে দিয়ে ওয়াইফকে ফেরত আনা আবার নিজেদের মধ্যে ক্ষমতার সঙ্গে বের হয়েছে নতুন করে বিয়ে দিতে হবে এবং সেকশন 7 সাবসেকশন হচ্ছে আমাদের আমি আবার জানতে চাই আমরা ডিলার দিয়ে দরকার নেই আমি জানি আমাদের ডিলার দিয়ে অর্থাৎ শরীরের মধ্যে আসলে চাই আমাদের ইউজ করি আমি যদি আমার কোনো আলাদা জানতে চাই আমি সহজে জানতে পারবো না তার সাথে আরেকজন ন্যাশনালি বিয়ে হওয়ার পরে আমি ন্যাশনাল বলতে বলেছিলাম ন্যাশনাল দেখ অথবা তার সাথে ন্যাশনালি ডিভোর্স হতে হবে চুক্তি ভিত্তিক ডিভোর্স করা গেলে আমাদের গ্রাম অঞ্চলে করা যে আমি ডিভোর্স করতে হবে একটা করা জানতে চাই ওখানে আসতে চাই আমি বিয়ে দিতে হবে মানে ঈশ্বরকে বলে র হতে দরকার র দ্বারা যেটা করে গ্রামের মধ্যে বুঝানো বুঝতে থাকে তারপর তার কিছু টাকা পয়সা দেয় ফাঁকি দেয় এটা আবার পুরো দিয়ে জীবনে যাচ্ছে অর্থাৎ ডিভোর্সের নিয়ম দিয়ে যদি কেউ বিয়ে করে আমি ডিভোর্সের নিয়ম দিয়ে বিয়ে করে ডিভোর্স চালাও পরিস্থিতি বিয়ে করার সময় যেটা আমাদের ডিভোর্স চালাও সেটা শরীরা এখন এই ব্যক্তিটা ফুলের দিকে অমানুষ মাস্টার যেন আরেকটা লোককে বিয়ে দিতে হবে তো মাস্টার আরেকটা লোককে তুলে বিয়ে দিতে বলে যদি বিয়ে হয় তার সবাই তার মৃত্যু হয় তারপর ইজ্জত পাওয়া শেষে যদি তাকে দিতে চায় তাহলে বিয়েটা অনুমোদন দিয়ে তাকে দিতে হবে এমন কথা নাই এটাকে বন্ধ করে বলা হলো ম্যারেজ দরকার নেই বেশি মানবাধিকার বিয়ে করা যাবে না তাদের ইচ্ছা মতো আমার কথা দেখা যাবে এবং সবার বলতে হওয়ার আগে আমার বাড়িতে জানা যাবে এইসব চতুর্থবারে কি আইনে বলছে চতুর্থবারে লেভেলে আরে যে লেভেলে যত খারাপ তিনবারে এটা অবৈধ বলা যাবে না চতুর্থবারে কি একটু খারাপ দিতে হবে বৈধ হবে একটু বৈধ হয়েছে এগুলো হচ্ছে সব ডাবল এবং আমি মনে করি এটা ভিক্টোরিয়া ল চেঞ্জের মাধ্যমে আমাদের নারীদের পুরুষের হাতে আরো সমাধান এখন আমি ওয়াইফ ডিভোর্স করার ক্ষমতা লিখে নাম করেছি হাজবেন্ড আমার ওয়াইফ একসময় ডিভোর্স
That's the problem of this আচ্ছা গেল তো এটা হচ্ছে আমাদের প্রফেশন এবং এটা অমানবিক আমি মনে করি যে এটার মধ্যে না নিজেকে আরো কিছু করতে বাংলাদেশ বরং আমরা চেষ্টা করি আর স্ক্রিপ্টে গেল মুসলিম মাত্র মুসলিম স্ক্রিপ্টে গেল যে আমি যেটা বলছিলাম যে আল্লাহ সুন্নাহ আল্লাহ আসা আল্লাহ আসা এই পদ্ধতি ফলো করি তাহলে এটা কিন্তু কি আপনাদের সবাইকে মনে রাখতে Invocation of the resolution of Muslim Life in 1930 অর্থাৎ যদি সাবিকানা দেওয়ার কথা কোনো অর্থ না করা হয় why ওদের মাধ্যমে কিন্তু আলাদা দিতে পারে তার কিন্তু দ্যাট সেখানে এটা হচ্ছে অনেকগুলো কারণ আছে তার একটা কারণ হচ্ছে নিশ্চিত আপনি কিন্তু ওয়েল দিই এটা নিশ্চিত আসলে বলে জিনিস আবার ওদিকে রাখছে আনলিমিটেড পলিগন হাজবেন্ড বলেছে যে করতে পারবে ওয়াইফ হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নিতে পারবে এবং তখন দেখা গেল কি অনেক নারী নির্যাতনের অভিযোগে আদালতের কাছে আসা শুরু করলো যে আমাদের ডিভোর্স চাই আমার হাজবেন্ড মার যৌতুক চাই নির্যাতন তখন 1946 এ ব্রিটিশ পার্লামেন্ট শেষ করতে তারা একটা আইন করেছে কিন্তু Women's Right to Separate Residence and Maintenance Act 1946 অর্থাৎ সোশ্যাল একটা আইন করেছে ব্রিটিশরা যে ডিভোর্স হবে না কিন্তু হাজবেন্ড যদি করে আচরণ করে নির্যাতন করে মেইনটেনেন্স না দেয় তাহলে ওয়াইফ হাজবেন্ডের কাছ থেকে আলাদা হতে পারবে কিন্তু আলাদা থাকা অবস্থায় হাজবেন্ডের কাছ থেকে সে কি পাবে এটা তাদেরকে রিলিফ দেওয়া হচ্ছে তুমি হাজবেন্ডের কাছ থেকে আলাদা থাকো কিন্তু তুমি কি পাবে মেইনটেনেন্স পাবে এবং 1946 to now 2024 আচ্ছা এর মানে আরেকটা বিষয় আছে এই সে ব্যক্তিকে পাবে আদালতের মাধ্যমে she will lose her right of maintenance if she proves to be unjust or ceases to be a Hindu ওই হিন্দু নারী যে ধর্ম পরিত্যাগ করে অথবা হাজবেন্ড যদি তার বিরুদ্ধে সতীত্বহীনতা অসততার অভিযোগ আনে তাহলে কিন্তু মেইনটেনেন্স রাইট সে হিন্দু আমরা দেখবো নো অফেন্স সব কিছুর সাথে নারীর যত অধিকার আছে সব অধিকারের সাথে চেষ্টিকে রিলেটেড প্রায় অর্থাৎ নারী কোন অধিকার থেকে বঞ্চিত হবে যে গ্রাউন্ডগুলো আছে যদি হিন্দু সেখানে দেখবা যে চেষ্টিকে আনচেষ্টিকে একটা গ্রাউন্ড আনচেষ্টিক মানে কি আনচেষ্টিক হচ্ছে চরিত্রহীনতা অসততা এটা তো খুব সাবজেক্টিভ এবং খুবই প্রবলেমেটিক একটা টার্ম কোন কাজ চেষ্টা কোন কাজ আনচেষ্টা এক্সাক্ট
প্রবলেম একটা এরকম মজার বিষয় হচ্ছে 1946 ব্রিটিশ আমল মাসের পাকিস্তান আমলে চলে গেছে বাংলাদেশ আমলে চলে যাচ্ছে 2024 পর্যন্ত হিন্দু ল বলতে ওমর রহমানের লেজিসলেটিভ ইন্টারভেনশন একটা ছাড়া যেটার কথা গত ক্লাসে বলেছি যে বিবাহ রেজিস্ট্রেশন আইন করা হয়েছে হিন্দু আইনের জন্য সেটাও আবার কি করা হয়নি বাধ্যতামূলক করা হয় কেউ ইচ্ছে করে করবে ইচ্ছে না করলে করবে না করলে কোনো পানিশমেন্ট নেই তাহলে হিন্দু আইনের মধ্যে কোনো চেঞ্জ আসে না মুসলিম আইনের কিছু চেঞ্জ এনে চলে আসছে রেজিস্ট্রেটিভ ইন্টারভেনশন গার্ডিয়ানশিপের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে Muslim ID, the mother is never a legal guardian of the child, only custody. এটা বলতে গেলে একজন রেসপন্সিবল একটা পুলিশ অর্থাৎ মুসলিম আইনে মা কোনো সময় ন্যাচারাল গার্ডিয়ান না ওই সন্তানের অভিভাবক সে একটা কাস্টোডি হেফাজত করে তত্ত্বাবধান করে কাস্টোডিয়ানের সাথে গার্ডিয়ানের ডিফারেন্স কাস্টোডিয়ান মানে হলো আমি একটা শপিং মলে ঢুকছি অথবা একটা জায়গায় ঢুকছি আমার মোবাইলটা আমার কাছে রাখতে দিলে আমি করে নিতে মোবাইলের লোড আছে তো মোবাইলের মালিক লোক মালিক দিলাম আমি যখন একটা চাইবো সে তখন মালিক আমার পক্ষ থেকে সেই মোবাইলের যত্ন মাতৃ করবে কিন্তু মোবাইলের ওনার সে হবে মোবাইলের উপর তার কোনো লিগেল রাইটস ক্লেমস থাকবে তো মুসলিম আইনে মাদার ইজ নেভার লিগাল গার্ডিয়ান অফ চাইল্ড অনলি কাস্টোডি আবার ওয়াইফ যদি ডিভোর্স হয় তাহলে হাজবেন্ডের কাছ থেকে সন্তানের বয়স যদি মুসলিম বা বাচ্চা বয়স যদি ছেলে হয় তাহলে 7 বছর বয়স পর্যন্ত সে মায়ের কাছে মায়ের কাছে থাকতে পারে আর যদি মেয়ে হয় তাহলে বিবাহ হওয়া পর্যন্ত বা সাবালিকা হওয়া পর্যন্ত সে মায়ের কাছে থাকতে পারবে তো মা তাকে লালন পালন করতে স্টোরি বাট তাকে মেনটেন করা তার লিগাল রাইট ক্লেম করা তার অধিকার হচ্ছে পাওয়া কিন্তু মা যদি দ্বিতীয় বিয়ে করে একটা অন্য বিয়ে করে আরেক জায়গায় বিয়ে করে তাহলে তার কাস্টোডিয়ানশিপের রাইট হওয়ার থাকবে অর্থাৎ ওই বাচ্চাদের উপর তার কোনো অধিকার থাকবে বাবা একাধিক বিয়ে করলে বা দ্বিতীয় বিয়ে করলে কি হবে এই বিষয়ে আইনের কোনো কিছু বলা নাই আইনের কিছু বলা অর্থাৎ তার গার্ডিয়ানশিপ অধিকার লঙ্ঘন হচ্ছে So these are the some problematic areas in the law. ফলে দেখা যায় অনেক সময় এরকম হতে পারে অনেক কেস আমরা দেখি যেখানে বাবা পট বাবা দুষ্টচরিত্র বাবা ডানকার জুয়ারি ফলে সবাই তার সাথে তার ওয়াইফ ভালো মানুষ সব চরিত্র অথচ তার নারী দেখা যাচ্ছে তার সাথে হাজবেন্ডের অন্য মানুষ ছিল সেটি বসে দিয়েছে বিভিন্ন ধরনের নেওয়ার পরে ওই বাচ্চা কাস্টোডিয়ানশিপ সে পাবে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত 7 বছর পরে যদি হাজবেন্ড এই বাচ্চাটা দিতে চায় আইন তাকে বাধা দিতে usually this is নিয়ে আসতে পারে এই জায়গায় হিন্দুদের সাথে মুসলিমরা মিল আছে একটু হিন্দু লোকদের একটু অবস্থা মা ন্যাচারাল গার্ডিয়ান না বাবাই হচ্ছে গার্ডিয়ান এবং হিন্দু লোকদের একটা বিষয় আছে যে মুসলিম লোকদের কাছে যে অপশন দত্তক দেওয়া মুসলিমের কোনো দত্তকের ব্যবস্থা নেই সিস্টেম দত্তক বলে কিছু যেটা আমাদের অনেকে দুর্ধারণা যে আমরা শরীর বাচ্চা নিয়ে পারি বিড়াল বলতে পারো কুকুর বলতে পারো মানুষ পালতে পারো কিন্তু এটা শরীরের অনুযায়ী সে ইনহেরিটেন্স পাবে সে একটা বায়োলজিক্যাল ফাদার যে ধরনের লিগাল রাইটস লাইক রেসপন্সিবিলিটিস শরীরে প্রোভাইড করে এগুলো সে পাবে প্রশ্ন হচ্ছে মুসলমান আইনে দত্তক নাই দত্তক নাই বিকজ অফ দ্য প্রভিশন অফ কারণ যদি সে ছেলে হয় তাহলে সে বালের পর তার মায়ের সাথে তার পর্দা ছাড়া আর যদি মেয়ে হয় তাহলে বাবার সাথে তার পর্দা লঙ্ঘন হওয়ার আশঙ্কা আছে এবং এই কারণে এছাড়াও সে ওই বায়োলজিক্যাল ফাদার ছাড়া মাদার ছাড়া তার কাছ থেকে ইনহেরিটেন্স পাবে তো আমি যদি কাউকে কুশলী দত্তক নিয়েও যদি থাকি তাহলে সেক্ষেত্রে সে আমার করে সে আমার ইনহেরিটেন্স পাবে না যদি না কি করতে সে আমি তাকে প্রপার্টি গিফট না সেটা আমার আলাদা লেখা আছে আমি ডিটেল আছে কিন্তু হিন্দু আইনে কিন্তু biological child and adopted child মধ্যে ডিফারেন্স আছে হিন্দু আইনে দত্তক না এবং দত্তক সন্তানের সাথে বায়োলজিক্যাল সন্তানের আইনগত কোনো ডিফারেন্স নাই কিন্তু সেটা আমার প্রশ্ন হচ্ছে কাকে দত্তক দেওয়া
আমাদের বাংলাদেশে কিন্তু আইনে শুধুমাত্র পুরুষকে দত্তক দেওয়া যায় এবং পুরুষই দত্তক দিতে পারে। অর্থাৎ only male can adopt and male can be adopted. Male child can be adopted and one male or husband can only adopt. Wife adopt করতে পারবে না without in the presence of husband. এবং কোনো ফিমেল চাইল্ডও অ্যাডপ্ট করা যাবে বা অ্যাডপ্টের কোনো নিয়ম নেই। নারীকে অ্যাডপ্ট করা যাবে, পুরুষকে অ্যাডপ্ট করার নিয়ম সে সম্পত্তি ধারণ করবে, সে ফ্যামিলিকে প্রোটেক্ট করবে, সে ফ্যামিলি ধারাবাহিকতা রক্ষা করবে, সে ওই ঘরের ভিতরে থাকবে, প্র্যাকটিক্যাল। এটা বাংলাদেশের আইন এবং এই আইনগুলো এখন বিধবা দত্তক দিতে পারবে যদি হাজবেন্ড জীবিত অবস্থায় মারা যাওয়ার আগে ওয়াইফকে দত্তক দেওয়ার ক্ষমতা তার মানে কোনো নারী দত্তক দিতে পারে না, কোনো বিধবা দত্তক দিতে পারে না, উইদাউট পারমিশন কোনো নারীকেও দত্তক দেওয়া, নারী শিশুকে দত্তক দেওয়া যায়। তো আমরা যদি আসি সাকসেশন মুসলিম আইনে বলছে যে কারণ সবাই নারী যা পায় পুরুষরা তাও পায়, রিভার্সলি বললে পুরুষ যা পায় নারীরা এটাকে আমরা অনেকেই সমস্যা আমরা মনে করি যে এই জায়গায় ইসলাম জুলুম করেছে, অভিযান করেছে, নারীদের করতে দিচ্ছে, পুরুষদেরকে বেশি দিচ্ছে। হ্যাঁ, প্রাইভেট স্কেলে মনে হয় বেশি দিচ্ছে। ওইটার জন্য আমাদের দেখা যাচ্ছে যে আমরা গত ক্লাসে চারটি স্লাইড রেখেছিলাম ইকুয়ালিটি, ইনসাফ এবং ইকুয়ালিটির মধ্যে যে ডিফারেন্স। ইসলাম লাইন ইকুয়ালিটির কথা বলে, লাইন ইকুয়ালিটির কথা বলছে সমান করতে হবে, সমান উদাহরণ দেওয়ার কথা বলে হ্যাঁ, প্রাইভেট থেকে মনে হয় ডিসক্রিমিনেশন, কিন্তু এটা হচ্ছে ডিসক্রিমিনেশন। কেন? কারণ নারীকে সম্পর্কে হাফ দেওয়া হচ্ছে, ভাই যা পাবে এবং তার হাফ পাবে, কিন্তু ফ্যামিলি মেইনটেনেন্সের লিগ্যাল রেসপন্সিবিলিটি পুরুষের উপরে দেওয়া আছে, নারীর উপরে দেওয়া আছে। রাইট টু মেইনটেনেন্স যেটা আছে, অর্থাৎ আমার বিদ্যুৎ দেওয়ার একটা বড় দায়িত্ব আমার উপরে আছে। আমার স্ত্রীকে বড় পোষণ করার দায়িত্ব আমার স্ত্রী খুবই খুশি, আমি খুবই ফকির হয়েও আমি আমার আর্থিক দায় থেকে মুক্তি দেনমোহর স্ত্রী পাবে, স্বামী গরিব তুমি কাটিয়ে মিনিমাম দেনমোহর আছে, ম্যাক্সিমাম দেনমোহর সিলিং যা টাকা বেশি এই কালচারকে ডিহিউম্যানাইজ করা, বেশিদের মোড় নেওয়া যাবে না, বেশিদের মোড় যেটা অমানবিক, বেশিদের মোড় যেটা খারাপ, বেশিদের মোড় যেটা এটা অসভ্য, ফলে অনেক দেখা যাচ্ছে বই দিয়ে এগুলো সবই আমি মনে করি যে ইসলামের এবং লয়ের সাথে কারণ যারা এখন যারা প্রপার্টি আছে, যারা মালিক সেরকম বই দিয়ে এটা তো নারী লিগাল রাইটস সরিয়ে তাকে দিয়েছে, ল তাকে দিয়েছে। যার নাই তবে হ্যাঁ, যার নাই সে কোন টাকা দিবে, সে ধরে মাথায় দিয়ে মিনিমাম 3 দিরহাম শুরু করছে, 10 দিরহাম শুরু করছে, হ্যাঁ একটু মিনিমালিস্টিক বিয়ে করা শুরু করছে। যার সামর্থ্য আর যার সামর্থ্য আছে তার বেশি দিন কম সমস্যা, তাহলে যার সামর্থ্য নাই তাকে ভুল করে বেশি টাকা দেওয়া, আর যার সামর্থ্য আছে সে ইচ্ছাকৃতভাবে শরীরের বিধানকে নেগলেক্ট করে উপহাস করে প্রতিভাবে বিয়ে করা, দুটোর মধ্যে আমি কোনো ডিফারেন্স দুটোই প্রবলেম। তো যেটা বলছিলাম মুসলিম আইনে এই দেনমোহরের অধিকার ওয়াইফের দেনমোহর দেওয়া এগুলো সব ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি, মেইনটেনেন্সের দায়িত্ব, এবং এই দেনমোহর কোনো মুসলিমের মাফ হবে না। এটা আমাদের বহু ধরনের ওয়াইফ মাফ করতে মাফ করতে হবে, দেনমোহর থেকে আলাদা একটা সম্পর্ক তৈরি করে। এটা আমাদের অনেকের বিভিন্ন ধরনের যে আমি যেমন আমাদের বাংলাদেশে যে কমন প্র্যাকটিস যেটা আমরা দেখি, দেনমোহর বিশাল দেনমোহর দান করে বিয়ে হওয়ার পর বাসা করে কোনো চাই পরিবার, বন্ধুবান্ধব, তার বাসস্থান সবচেয়ে একটা অচেনা মানুষের বাড়িতে গিয়া
প্রথম রাত তার বাসর রাত এমন স্বপ্ন নিয়ে আশা এসে এসছে জামাই ফকিরের বাচ্চা জামাই লাশ নিয়ে যাচ্ছে, কাপড় পরাইছে, জানালার জন্য নিয়ে যাচ্ছে, খাটিয়া এই করে দিচ্ছে, সারা বাড়িতে কান্না, দৌড়, ওয়াইফ ওই খাটিয়ার মধ্যে দিয়ে ঝাঁপাই করছে, হাজবেন্ড দিকে চলে যাচ্ছে, তখন শাশুড়ি শাশুড়ি খালা খাওয়া নিয়ে আসি এই মাথুরটা তখন ও জামাই খাটিয়া ধরে বলবে না জাস্টিস আল্লামা তৌকির উসমান প্লিজ সেটা হচ্ছে তখন দেখলাম যে তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন যদি ফিজিক্যাল রিলেশন সেক্ষেত্রে সে হাজব্যান্ড তাকে সম্প্রদায় করতে পারবে আর যদি রিলেশন না হয়ে থাকে তাহলে সে হাফ দেন হবে এখন দেখা যাচ্ছে কি সে একটা ইমোশনাল স্ট্রেসের ভিতরে আছে ট্রমার ভিতরে আছে এই সময় তাকে কিন্তু মাফ করতে হবে আমরা যখন কন্ট্রাক্ট ল করবো সেখানে যখন পুরো দেখবা যে কনস্ট্যান্ট করতে ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট থেকে বন্ধকারে আজ হওয়ায় মানে থাকে না মানে হান আর পিছনে কি আমার পিছনে অসুবিধা হচ্ছে আবার ইমোশনাল ব্যাকগ্রাউন্ড করছে কিনা আমাকে আগে ইনফ্লুয়েন্স করছে কিনা বোর্ড করছে কিনা ডিসিপ্লিনেশন করছে কিনা আমাকে ভুল করতে হচ্ছে কিনা এগুলো সব কিছু পুরো আমাদের কনসেপ্ট হবে সুতরাং জাস্টিস আল্লামা তৌকির উসমানী পাকিস্তানের শরিয়া কোর্টের বিচারপতি সওয়াল আছে কিন্তু ওনার লেখা আছে উনি বলছেন যে এইভাবে চাইলে কিন্তু না এবং মুসলিম পড়াশোনা করে দেখবা যে দেন মোহর যত রকমের মানুষের ঋণ থাকে এক নম্বর ঋণ এটা সবার আগে পরিশোধ করতে হবে এটা হলো এবং ইসলামের মধ্যে আছে শরীয়তের মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে আছে তো দেখবা হাজবেন্ড মারা যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে হাজবেন্ডের সম্পত্তি থেকে রেখে সম্পত্তি থেকে তারা দাফন কাফন করা ফার্স্ট বিদ্যা আত্মীয় ফার্স্ট যেটা প্রপার্টি থেকে রিলেক্স করে তার দাফন কাফন বা জানাজার ব্যবস্থা করা এরপর যে প্রপার্টি থাকে এখান থেকে তার ঋণ আদায় করতে হবে এই জন্য যাদের মানে জিজ্ঞেস করা হয় যে ভাই কেউ পাওনাদার আছে কি পাওনাদার করে এবার যত পাওনাদার আছে এদের মধ্যে সবার আগে পাওনাদার গুলো ওয়াইফ থেকে আসবে যাওয়ার যেটা এটা দেওয়ার পরে বাকিদের যে ৫,০০০ টাকা তার কাছে ধার করতে যদি না দেওয়া হয় ওয়াইফের প্রপার্টি তাহলে ওয়াইফের আইনগুলো দিকে সেটাকে বলা হয় পাওয়ার রাইট অফ ডিফেন্সন ওয়াইফ এই সম্পত্তি দখলে নিয়ে সম্পত্তি নিজের কাছে রাখতে পারে আদালতের কাছে আবেদন করতে পারে যে আমার মোহর অনার দায়ী আছে এবং এদের মোহর এই সম্পত্তি কি করা আদায় করা আদালত করতে আমার দায়ী আসবে যাওয়া প্রপার্টি থেকে আদায় এবং আমরা জানি এগ্রিকালচার থেকে শুরু করে তাহলে ইনহেরিটেন্সটা নিজেদের আত্মীয়-স্বজনরা প্রপার্টিতে সম্পত্তি ভাগ পায় কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে দাওয়া প্রদান করা ছাড়া নিজেদের সম্পত্তির ইনহেরিটেন্স স্টার্ট হবে আগে দাওয়া দিতে হবে ঋণ পরিশোধ করতে হবে বাকি যা থাকবে এগুলো ইনহেরিটেন্স স্টার্ট করে একজন নির্ভর স্বামীর সম্পর্কে ওয়াইফের বিধরণ দিতে আছে একটা হচ্ছে তার আনপেড দাওয়া এর বেশ সঙ্গে দাওয়া করতে ওকে আছে দুই নম্বর হচ্ছে দাওয়া দেওয়ার পরে সে আবার ইনহেরিটেন্স করে আর নিজের সম্পত্তিতে আপনার কাজ করতে এই দাওয়ার এত বড় একটা রেসপন্সিবিলিটি এটা হাজবেন্ডের মাথার উপরে হাতের উপরে সবসময় আছে ওয়াইফের উপরে নাই ওয়াইফের কোনো ওয়াইফের পরিবর্তন হয় হাজবেন্ডকে বিক্রি টাইম করে হাজবেন্ড একবার ওয়াইফ চাকরি করে সে বেকার হাজবেন্ড বিক্রি করলেও চাকরি ওয়াইফের এই কারণে আমরা নারী হাত আমি তো আমার শ্বশুরবাড়ি থেকে কোনো প্রপার্টি আমরা অনেকে মনে করি জমি শ্বশুরবাড়ি থেকে বিয়ে করতে শ্বশুরবাড়ি থেকে বাদ পাবে তোমার ওয়াইফ এখন
কিন্তু আমার বাড়িতে আমার ওয়াইফের হক আছে, সুতরাং ওয়াইফ একজন নারী কিন্তু তার বাবার বাড়িতে প্রপার্টি আছে, শ্বশুর বাড়িতে প্রপার্টি আছে, মহল পাচ্ছে, বড় পোষণ পাচ্ছে এবং এগুলো তার লিগাল রাইটস। ফলে পুরুষের উপর জিম্মেদারি বেশি, সুতরাং তাকে এবং পিতামাতাকে বড় পোষণের দায়িত্ব তার আইন অনুযায়ী শরীয়ত থেকে। এই জন্য তাকে তার কাছে বেশি দেওয়া হচ্ছে। এটা হলো ইনসাফ। এখন ক্ষেত্রে সমালোচনা হয় আমাদের হাতে সময় বেশি নেই, স্বামী যদি মারা যায় স্যার, তার ধরুন 2 লক্ষ টাকা দেওয়ার পাচ্ছে, এখন তার টোটাল সম্পত্তি মিলে আছে 1 লক্ষ টাকা পর্যন্ত। এখন তার কোনো উত্তরাধিকার নাই, আর তার যারা আত্মীয় আছে তারাও মানে কি টাকাটা পরিশোধ করতে চাচ্ছে না। এই অবস্থায় তার একজন ঋণদার রয়েছে যে 2 লক্ষ টাকা। এখন তার যে পাওনা রয়েছে তাকে টাকাটা পরিশোধ করতে হবে। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে যা তার মধ্যে এখন কেউ প্রপার্টি নাই, তো তার মারা গেছে মাফ করে আচ্ছা, এটা হলো আমাদের সেকশন 4 এর আরেকটা যেটা সাকসেশন দাদা বেঁচে থাকা অবস্থায়, যদি আমার দাদা বেঁচে থাকা অবস্থায় আমার বাবা মারা গেলে সোজা লোক হচ্ছে সম্পত্তি বাবা যে সন্তান, আমি বা আমার বোন, আমরা দাদার কাছ থেকে সম্পত্তি পাবো। এটাকে বলা হয় প্রতিনিধিত্বের মত। অর্থাৎ দাদা বেঁচে থাকা অবস্থায় যদি বাবা মারা যায় তাহলে নাতিরা দাদার কাছ থেকে সম্পত্তি পায় না। অর্থাৎ আমার দাদা বেঁচে, আমার চাচা আর আমার বাবা, চাচা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, আমার বাবা মারা গেছে। তাহলে আমার বাবা বেঁচে থাকতে আমার দাদা মারা গেলে আমার দাদার সম্পত্তি আমার চাচা এবং বাবার মধ্যে ভাগ হতো, ওই বাবা থেকে আমার আগে পেতেন। এখন আমার বাবা শরীরের মধ্যে সেই সম্পত্তি পাবে না, বাবা দাদা বেঁচে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে। এটা শরীয়ত। এখন প্রাইভেসি মনে হতে পারে যে এটা বৈষম্য, এরকম কথা, ওরা একদিন ওদের বাবা মারা গেছে, সম্পত্তি সবার আগে এরা পাওয়ার কথা, বা এরা অন্য চাচা তো পাইতে সেটার প্রপার্টি বেশি পাওয়া, এটা তো আমাদের জেনারেল সেন্সিটিভ করে, এটাই ডিমান্ড করে, এটা তো ইনসাফ হয় না। কিন্তু আমাদের একটু চিন্তা করি, উসুল চিন্তা করি যে নীতিটা কেন এটাকে নিষেধ করা হচ্ছে না, কেন দাদার সম্পত্তি নাতিরা আগে মারা যাওয়া বাবা সন্তানরা সম্পত্তি পাচ্ছেন। আমাকে দেখতে হবে সম্পত্তিটার মালিকানা কিভাবে আসছে। আমরা জানি উত্তরাধিকার কখন স্টার্ট হয়, জীবিত অবস্থায় স্টার্ট হয় না, আর আমার বাবা যখন মারা যাচ্ছে আমার দাদা তখন বেঁচে আছে, তাহলে দাদা যখন বেঁচে আছেন দাদার সম্পত্তির উত্তরাধিকার স্টার্ট হয়েছে না। তাহলে যে সম্পত্তি উত্তরাধিকার স্টার্ট হয় না, দাদা বেঁচে আছেন, ওই সময় বাবা মারা গেছেন, তার মানে এই সম্পত্তির কোনো মালিকানা আমি বেঁচে থাকা অবস্থা আমার সম্পত্তি কি করবো, এটা অ্যাবসলিউটলি মাইন্ড শরীরের এবং মাইন্ড। আমরা অনেকেই মনে করি সন্তান হিসেবে যে বাবা সম্পত্তি আমার অধিকার আছে। নো, আমার অধিকার তখন হবে যখন আমার বাবা মারা যাবে, আমার সম্পত্তি রেখে দিয়ে যাবে, সম্পত্তি রেখে মারা গেছে। আমি চাইলে আমার সম্পত্তি 100 বছর তার দিয়ে দেবো, 100 বছর তার করে দেবো, মন্দার লক্ষ্য করে দেবো, লক্ষ্য করতে চাইলে মন্দার বিল করতে চাইলে দান করে দিতে চাইলে 100 বার আমার দিয়ে দেবো। এটা বিধান আছে, সুযোগ আছে। তো আমার ওই সম্পত্তিতে তো আমার অধিকার ক্রিয়েট হয় না, আমার বাবার অধিকার ক্রিয়েট হয়, তাহলে যে অধিকার ক্রিয়েট হয় না, সৃষ্টি হয় না, তাহলে দাদা মৃত্যুর পরে সেই অধিকার তো আমি নিজে ক্রিয়েট করতে পারি না। এখানে শরিয়ার বিধানকে যদি আমরা স্পিরিটের জায়গা থেকে গ্রহণ করি, তাহলে আমাদের এই বিষয়ে দাদাকে হুকুম দেওয়া হচ্ছে যে তুমি ন্যায় বিচার করবে, তুমি এদিন যারা নাতি আছে তাদেরকে কি করবে, দেখভাল করবে, এবং দাদা চাইলে তার বেঁচে থাকা অবস্থায় সম্পত্তি নাতিদের হাতে কি করে দিয়ে দিতে পারবে, এটা ন্যায় করে না। তবে দাদাকে সম্পত্তি দিতে বাধ্য করা যাবে না, বাবা মৃত্যুর পরে নাতিরা সম্পত্তি বের করতে পারবে না, কারণ তার বাবাদের সম্পত্তি হয় না, মালিক হয় না। তুমি আইনি বলবো একটা নীতি বলবো একটা, আবার সেই দিকে নিজের সবার জন্য বাইরে করবো না, এটা তো
প্রবলেমেটিক। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে 1961 অর্ডিন্যান্সের সেকশন 4 এর মধ্যে এই বিধানটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। চেঞ্জ করে বলা হচ্ছে अरे पागल तुम क्लास में না, देखो ना এটা তো तुम बोला क्लास में बोला মানবাধিকার পরিপন্থী, তাহলে কি করতে হবে? क्लास আমার বাবা বেঁচে থাকতে क्लास আসলে गैलरी चैट क्लास দাদা করে क्लास নাতিরা কি পাবে? বাবার অংশ নেই আর নাতিরা পাবে। এটার ফলে শরীয়ত ভায়োলেশন হচ্ছে। এবং এটার ফলে চাচার যা প্রাপ্য ছিল বা চাচাতো ভাইরা যা প্রাপ্য ছিল তারা এটা বিরস্ত হলো। এবং এখানে আরেকটা মজার বিষয় হলো আমাদের এই শরীয়তের মধ্যে বলা হয়েছে পুরুষ যা পাবে নারীরা কি পাবে? হাফ পাবে, বা নারীরা পাবে পুরুষরা ডবল পাবে। কিন্তু এই সেকশন 4 এ যখন ইনক্লুড করা হলো সেখানে বলা হলো নারী এবং পুরুষ সমান পাবে, তো সমান অধিকার নিশ্চিত করা হবে। ফলে যেটা করে কি আমার দাদা বেঁচে থাকতে পারছে, বাবা মারা গেছে, আমার চাচা এবং আমার বাবা, তাহলে ওখানে হাফ হাফ ভাগ হয়ে গেল প্রপার্টি। তারপরে আমার বাবা প্রপার্টির ক্ষেত্রে আমি একজন আমি কাছে একজন বোন আছে। আমার বাবার এই সেকশন 4 অনুযায়ী আমার বাবা যে দাদার কাছ থেকে প্রপার্টি বা সেকশন 4 অনুযায়ী লাভ হতো, সেখানে আমার বোন এবং আমার ভাই আমি বা আমার বোন সমান হারে পাবো। তাহলে এখানে 50-50, আবার বাকি অন্যান্য নরমাল ইনহেরিটেন্সের ক্ষেত্রে 1/3 এই দুটি কনফ্লিক্ট করে না। তাহলে এই জায়গায় যে যুক্তিতে যে রিজনিং এর কারণে পুরুষকে ওখানে ডাবল দেওয়া হচ্ছে, নারীকে হাফ দেওয়া হচ্ছে, এই মৃত বাবার সম্পত্তির ক্ষেত্রে দাদার কাছ থেকে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে সেখানে আবার এই হাফ হাফ এটা আইনের আরেকটা বিচ্যুতি এবং আরেকটা আমি বলছি ডিসক্রিপান্সি এবং অসামঞ্জস্য। So that's the problem in Muslim. এবং এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা অনেক সময় খ্রিস্টান আর্টিকেল দেখবো, আমি লিখছি এক সময় যে নারী হাফ পায়, এটা নারী অধিকার লঙ্ঘন হচ্ছে, পুরুষ দিচ্ছে না, পুরুষ বেশি দিচ্ছে। गैलरी चैट अपने जल्दी के बड़ा किधर প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি যে আমরা गैलरी चैट আমাদের মায়েরা আমাদের খালা আইন বলতে শরীরের মধ্যে যে হাফ তার বাবার বাড়ি থেকে পাওয়ার কথা, এটা করা হয়েছে। কিন্তু দেখি না কয়জন দেখি, অর্থাৎ তোমার মায়েরা তোমার নানা বাড়ি থেকে ওই হাফ যেটা আইনগত শরীয়ত প্রাপ্য সেটা বুঝে গেছে। এটা দেখছি না কেউ আইনের মধ্যে মায়েরা তো বাবার বাড়ি থেকে কম পাইছে, ওকে ও মানে ওর মা পাইছে মুসলমান না ইসলামের শরীয়তের বিধান মারা যাওয়ার পরে নারী জন্ম দেওয়ার পরে সম্পত্তি দিয়ে যাবে, তোমার মায়ের প্রপার্টি তোমাকে দিয়ে দেওয়া হবে, আইন তো পায় না, আমার মাও পায় না। যেটা বিষয় সেটা হলো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখন কি আমি 100 লিখতে পারি আর্টিকেল কেন একটা নারী তোমার যে হাফ যেটা আছে যেটা আইনের পাওয়া শরীয়তে পাওয়া সেটা তো আমাদের মায়েরা আবার এই ভাই তারা মুসলমান নামাজ পড়ে রোজা রাখে आधार कार्ड है তাহলে তুমি এখানে নারীকে 50 বছর পর্যন্ত লাভ নাই, 100 বছর পর্যন্ত লাভ নাই, আপনার 200 বছর পর্যন্ত লাভ নাই, তোমাকে হাফ ছেড়ে দিতে হবে। তুমি 20 বছর পর্যন্ত কি লাভ, 30 বছর পর্যন্ত কি লাভ, যেটা সবার পর্যন্ত লাভ নাই। তোমাদের যে আমাদের পুরুষের পরিমাণ মানসিকতা চেঞ্জ না হলে আমি আমার জীবনের প্রাপ্ত বউয়ের ছেলে মোড় আদায় করবো। আমাদের বাংলাদেশে যত শতাংশ পুরুষ তার জীবন দশায় বৈবাহিক সম্পর্ক চলাকালীন সময় বা বিবাহের শুরুতে বাড়িতে পূর্ণের মহৎ এবং আমাদের নারীরাও মনে করে এটা শুধুমাত্র পাবো তো এগুলো হলো মানসিকতা। সুতরাং আমি যদি মানসিকভাবে থাকি আমি কিন্তু নারীর অধিকার বাস্তবায়ন করতে পারবো। আমরা আন্দোলন করছি 50-50 করে নিয়মিত দেখবেন ঢাকা শহরে আন্দোলন করছি পাই নিয়মিত আর্টিকেল দেখবেন এই
রিলিজিয়াস এক্সাম ডিসক্রিমিনেটরি নারীকে বঞ্চিত করা স্যার বঞ্চনা তো তুমি করছো তুমি তোমার কুকুরের প্রপার্টি বুঝে দিয়েছো না বুঝে দিয়েছো এখন প্রশ্ন হচ্ছে আমার মায়ের তো কোথায় যেতে আমার মারা কোর্টে গিয়া হাফ সে আইন করে বুঝে দিতে পারে কোর্টে যায় না বিকজ অফ দ্য প্র্যাকটিক্যাল রিজন কারণ এই আমার মায়েরা পুরা সামগ্রিক পুরা জজ ম্যাজিস্ট্রেট হওয়া অ্যাডভোকেট হওয়া মামলার হওয়া কিন্তু আমাদের মায়ের আমাদের কোনো অবস্থায় নেই আমাদের মায়ের বেশি করে কম শিক্ষিত এই ক্লাস আন্ডার মেট্রিক লেখাপড়া করে নাই আমার বাবার ইনকাম ডিপেন্ডেন্ট আবার আমার বাবার অসীম কাজের ক্ষমতা যেকোনো সময় রিকোয়েস্ট করে দিতে পারে রিকোয়েস্ট করে দিলে আমার যাওয়ার জায়গা তারপরে কোনো আর্নিং সোর্স নাই আমার কোনো ইনকাম সোর্স নাই আমি যাইতে বাবার বাড়ি সে বাবার বাড়ি যাওয়ার বসবাস করতেছে ভাই ঘোর আসছে ওখানে আমি যে আমার বড় আমাদের কেউ অ্যাকসেপ্ট করবে এবং ফলে তার বাবার বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করতে ভালো সম্পর্ক রাখতে চায় বছরে একবার দুবার বাবার বাড়ি নিয়ে যাবে বাচ্চাদেরকে নানা বাড়ি পাঠাবে আম খাবে দুপুর থেকে মাছ মাংস খাওয়াবে এই জন্য আমাদের মা বাড়ির সাথে আমাদের সম্পর্ক সবসময় ভালো যত জ্ঞান তার সাথে মা বাড়ির সম্পর্ক কেন চাচা প্রপার্টি ক্লেম করে মা প্রপার্টি ক্লেম করে মা যদি প্রপার্টি হাফ যদি ক্লেম করে তাহলে মামা বাড়ি আসে ওরা দেখা যায় আমাদের বউকে দেখলেও এটা বোঝা যায় কোনটা মধ্যে কি আছে ঝড়ের দিনে মামার দেশে আমার তাদের দেশে আমরা নাই তাহলে আমরা বলি যে মা বোন খালা মা তোমার বাবা মা বোন খালা মা কিছু বাবা চাচা আপন প্রাণ বাঁচা আর মামা কাকা বলছে দুইবার মা 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 দুই মায়ের এটা হচ্ছে এটা এত সম্ভব ভালো আছে না ভালো লাগে সেটা মা তারপর প্রপার্টি যে মামা আমার মামারা সারা বছর ঘুরে বসে সারা বছর বলে সারা বছর সবজি খেতে সারা বছর তোমার বিজয় ব্যবহার করতে সারা বছর তোমার রোগীদেরকে আনতে দিচ্ছে 2 বছর একবার আমার মতো তো মামা বাড়ি ঘুরে খাওয়া এইগুলো সব সরিয়ে বাইরে এগুলো সব ধর্মের বাইরে ধর্মের অধর্মের আমরা খালি ওই ছোট ছোট পিসমিল খালি এটা বদলাইতে হবে এখানে এটা না বদলাইলে নাই কিন্তু লবে কি অবস্থা হিন্দু অবস্থা আরো ভয়াবহ হিন্দু লবে না ইন্টারনেট রাইট অর্থাৎ নারী স্বামীর কাছ থেকে কোনো সম্পত্তি উত্তরাধিকার সূত্রে বা বাবার কাছ থেকে অলমোস্ট নন এক্সিস্টেন্ট শুধুমাত্র জীবন সত্তা লাইফ ইন্স্যুরেন্স জীবন সত্তাটা কি অর্থাৎ ওয়াইফ যতদিন বেঁচে থাকবে হাজবেন্ডের রিসোর্স হবে কতদিন এই হাজবেন্ডের প্রপার্টি সে রিটেইন করবে সেগুলো তার কাছে থাকবে সে এখান থেকে লাভ ভোগ করবে লস ভোগ করবে বিক্রি করতে পারবে না ট্রান্সফার করতে পারবে না আদালতের মাধ্যমে শুধুমাত্র সন্তানের পরামর্শের জন্য বা সন্তানের চিকিৎসা দেওয়ার জন্য লিগ্যাল নেসেসিটি তখন আদালত এই প্রপার্টি সে আসলে কাস্টোডিয়ানের মতো তাই জীবন সে এই প্রপার্টি সে এনজয় করতে পারবে এই প্রপার্টি মালিক হবে এবং সে যখন মারা যাবে নারী যখন মারা যাবে এই প্রপার্টি যার কাছ থেকে সে পেয়েছিল তার কোনো সন্তানের কাছে এটা ফিরে যাবে অর্থাৎ আমার আমি কিন্তু আমার ওয়াইফ আমার কিন্তু করে আমার প্রপার্টি মালিক হবে কিন্তু এই প্রপার্টি পুরো অংশে হবে লাইফ ইন্টারেস্ট হবে সেটা কথা আমি যখন এনজয় করতে পারবো তার মৃত্যুর পরে আমার নিকটবর্তী কোনো সত্যি আমার ভাই তাহলে প্রপার্টি আমার ভাইয়ের মৃত্যুর পরে তার ভাই যারা পুরো সূত্রে যেতে গেছে ফলে কিন্তু ল তো আমরা দেখি যে এখানে নারীর অধিকার উত্তরাধিকারের ক্ষেত্রে একবার অলমোস্ট
তো এটা হলো পলিটিক্যাল প্রপার্টি। মেইনটেনেন্স দাও এটা বলে আলোচনা করে কিন্তু আমি সেখানে যাচ্ছি। এখন প্রশ্ন হলো এই যে একটা রেসপন্সিবল করে চমৎকার ইন্ডিয়ান এক্সাম্পল আই অ্যাপ্রিশিয়েট ইন্ডিয়াতে কি এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি মিলাতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা মজার জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মুসলিমরাও, আমরা মুসলমান প্রধান দেশ কিন্তু আমাদের মুসলিমরাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মুসলমানরা মধ্যে ছোট বড় রেজিস্ট্রেশন করা হয়েছে, ফ্যামিলি অর্গানাইজ করা হয়েছে, ম্যারেজ রেজিস্ট্রেশনের একটা কথা বলা হচ্ছে, নানানভাবে আমরা অর্গানাইজ চেঞ্জ করা হয়েছে, তো এই লোকটা রেজিস্ট্রেশন চেঞ্জ করা হয়েছে, বাহাইদের বিধান করে দেওয়া হয়েছে, মুসলিমরাও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের হিন্দুরা কি চেঞ্জ হয়েছে? সংখ্যালঘু হচ্ছে হিন্দু মত চেঞ্জ হয়, খ্রিস্টানরা কি চেঞ্জ হচ্ছে? আবার যদি আমরা ভারতে যাই, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ভারতে 47 সালে ভারত স্বাধীন হয়েছে, 1955 সালে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ কারা? হিন্দু। হিন্দু ম্যারেজ হয়েছে 1955 এবং সেটার মধ্যে কি চেঞ্জ আসছে? সেটার মধ্যে পলিগামিকে পানিশেবল করে দেওয়া হয়েছে। পলিগামি তো নাই, বাইকে ভিডিও করা পানিশেবল। ওটা এখানে কিন্তু কোনো সুবিধা দিয়ে করতে পারবে না। বিয়ে রেজিস্ট্রেশন মাধ্যমে করা হয়েছে, ডিভোর্স সুযোগ রাখা হয়েছে, ডিভোর্স দিতে পারে। ইন্টারকাস্ট ম্যারেজ লিগালাইজ, অর্থাৎ ক্লাসিক্যাল হিন্দু লোকের বিয়ের ক্ষেত্রে ধর্ম একটা ইম্পর্টেন্ট, ওখানে এটা ইউজ করা হয়েছে। যে কোনো ধর্মের হিন্দু ধর্মকে বিয়ে করতে পারে। 1956 সালে এসে পরের বছর তারা একটা আইন করছে, অ্যাডপশন অ্যাক্ট 56, সেখানে বলা হচ্ছে পিতাকে মাতাকে ভরণ-পোষণ দায়িত্ব শুধু পুরুষের না, নারীদের। অর্থাৎ সব ছেলে এবং মেয়ে দুটোই তাদের বৃদ্ধ পিতা মাতাকে ভরণ-পোষণ প্রদান করবে। হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে হাজব্যান্ড মেইনটেনেন্স দিবে, হাজব্যান্ড যদি ইনেবল হয় কোনো কারণে, অক্ষম হয়, এবং ওয়াইফ যদি সক্ষম হয়, সক্ষম ওয়াইফ অক্ষম হাজব্যান্ডকে মেইনটেনেন্স প্রদান করবে। এবং অ্যাডপশন পদ্ধতিতে বলা হলো both the son and the daughter can get off. ছেলেকেও অ্যাডপ্ট করা যাবে, মেয়েকেও অ্যাডপ্ট করা যাবে, একটা মেয়েও অ্যাডপ্ট করতে পারবে, একটা বিধবাও অ্যাডপ্ট করতে পারবে, এমনকি একটা অবিবাহিত মেয়েও যদি মনে করে আমি সন্তান হতে চাই, অ্যাডপ্ট করতে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ভারতে পুরো পার্সোনাল হিন্দু ল আগামীরা রেভলিউশনারি হিন্দু দেওয়া হচ্ছে, লেজিসলেটিভ হিন্দুদের মাধ্যমে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। ভারত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিমরা চেঞ্জ হয়ে গেছে, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু হিন্দুরা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের সংখ্যালঘু হচ্ছে হিন্দু, হিন্দু আর কি হয়নি, চেঞ্জ হয়নি। হোয়াট অ্যাবাউট দ্য মাইনরিটি অফ ইন্ডিয়া? ইন্ডিয়াতে আমরা যদি দেখি আমাদের 1961 অর্ডিন্যান্স, যেটার মাধ্যমে আমাদের শরীয়ত আইনে চেঞ্জগুলো আনা হয়েছে, এটা 1961 সাল থেকে আমরা বাংলাদেশে ছিলাম না, পাকিস্তানে ছিল। সুতরাং আমাদের যে চেঞ্জটা আনা হয়েছিল এটা কিন্তু ভারতের জন্য কি দেখে বল না, এটা কাজে লাগছে কেবল অনদীপ বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ দুই রাষ্ট্রে মুসলমানদের সংখ্যা বেশি। তার মানে ভারতের সংখ্যালঘু যারা মুসলমান তাদের আইনের পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আইন, পাকিস্তান এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আইন পরিবর্তন হয়ে গেছে, সংখ্যালঘু আইন পরিবর্তন হয়নি। এবং ভারতে 1985 সালে একটা চেঞ্জ আনার চেষ্টা করা হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডার, যেটা আমাদের মুসলিমরা তার সাথে পড়ানো হবে, এটা সামান্য কেস। এই কেসের মধ্যে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে শরীয়তের মধ্যে আছে যে একটা হাজব্যান্ড এবং ওয়াইফ যদি ডিভোর্স হয় তাহলে 3 মাস পর্যন্ত সেই ওয়াইফকে মেইনটেনেন্স দিয়ে কিন্তু ভারতে এটা চেঞ্জ করে বলা হলো যে ওই স্ত্রী সে দ্বিতীয় বিয়ে না করার অথবা সে মারা না যাওয়া পর্যন্ত আগের সাথে তাকে দিতে বাধ্য থাকে। কেন? কারণ নারী বাংলা এত অসহায় হয়ে গেছে, চাষবাস বিবাহ ছিন্ন হয়ে গেছে, অন্তত আবার তাকে মেহনত দিয়ে যাবো, তো সে ইনসাফ হতে পারে। ভারতের হিন্দু বিচারপতিরা এই রায়টা দিচ্ছে, দেওয়ার পরে সারা ভারতে এটা নিয়ে আন্দোলন সংগ্রাম মুসলমানরা একটা হয়ে গেছে এবং তাদের যে দাবি সেটা হচ্ছে তুমি হিন্দু, তুমি মুসলমানদের মধ্যে হাত দেওয়ার, তুমি আমাদের শরীরের লক্ষ্য চেঞ্জ করো এবং হিন্দু মুসলমান বাংলাদেশের পরবর্তীতে যেটা
রাজীব গান্ধী যখন ক্ষমতায় ছিল, রাজীব গান্ধী একটা বড় কারণ হিসেবে বিবেচনা করা হয়, তাকে হত্যা করা হয়েছে। এটার পিছনে এটা একটা বড় রিজন। এখন এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ডিসিশন। পরবর্তী 1985 সালে বাংলাদেশে আইন করা হয় মুসলিম মেরিট উইমেন্স মেনটেন্যান্স অ্যাক্ট 1955, মুসলিম বিবাহিত নারীদের গণরক্ষণ আইন 1985। সেই আইনের মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টের অর্ডারকে সেটিসাইড করে সরিয়ে দিতে কি করা, রেজিস্ট্রেট করা। তার মানে ভারতের মুসলমানদের আইন ক্লাসিক্যাল মুসলমানরা রয়েছে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন হয়। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিমরা চেঞ্জ, সংখ্যালঘু হিন্দু আনচেঞ্জ। ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু চেঞ্জ, সংখ্যালঘু মুসলমানরা আনচেঞ্জ। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা চেঞ্জ, মানে ছিল পাকিস্তানের থেকে সংখ্যালঘু হিন্দু বা বৌদ্ধ এদের নাও আনচেঞ্জ। এর ভিতরে আমরা কি বুঝি? সংখ্যালঘু আইন সময় করতে হয়। কারণ বাংলাদেশের যারা হিন্দুরা প্রচেষ করতে যায়, সবচেয়ে বড় বাধা তৈরি করবে হিন্দু কমিউনিটি লিডার যারা আছে, তারা এসেছে। কেন এই অবস্থা বহাল রাখতে তাদের সম্পত্তি দেওয়া যাচ্ছে না, ইচ্ছা মতো বিয়ে করা যাচ্ছে, নির্যাতন করা যাচ্ছে, প্রপার্টির উপর হোল্ড মেনটেন করা যাচ্ছে। এবং কে যদি আমাকে চেঞ্জ করে, তারা চেঞ্জ করবে, এটা বলবে। হিন্দুদের তাদেরকে তাদের রাগের সম্মুখীন হওয়া এটা করতে চায়। বিএনপি জামাত তাদের মধ্যে সম্ভব না। ওরা সাথে বলে যে সাথে আগে বলে যে আমাদের সংখ্যালঘু থেকে দুর্বল থেকে আমাদের আইন কিন্তু ভারতের এটা হচ্ছে ভারতের একটি অবস্থা, সংখ্যালঘু আইন পরিবর্তন করবে, মুসলমান সবাই একাকার হয়ে যাবে, তারাই আইন পরিবর্তন চায় না। সো এটা এইভাবেই। সুতরাং এই এত আলোচনার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আইনে কি আছে এটা পড়া ইম্পর্টেন্ট। আইনে কি নাই, কি থাকা উচিত ছিল, এবং এই আইনগুলো যে আসছে কেন আসছে, কার মাধ্যমে আসছে, এই আইন দিয়ে কার অধিকার হয়, কার অধিকারের লঙ্ঘন হয়, এটা আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। সো আমাদের আরো কিছু আইন আছে, আমি একটা ডিটেইল আসতে যাচ্ছি না, এগুলো পরবর্তী আলোচনা করবো যে আমরা বিভিন্ন রাষ্ট্রীয় আইনের ভিতরে জেন্ডার পার্সপেক্টিভ আছে। এখন প্রশ্ন হলো তার সমাধানটা কিভাবে করতে পারে, যেটা নিয়ে আমাদের সমস্যা দিয়েছি। আসলে সময় নেই, আমি যেভাবে আছে সেভাবে আমরা কন্টিনিউ করবো। তাহলে তুমি দেখা হবে পুরো লিগাল সিস্টেমটা একটা জগাখিচুড়ি অবস্থায় আছে। রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে, পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয় সেকুলার ল ফলো করছি, ফ্যামিলি লর ক্ষেত্রে আমরা বলছি রিলিজিয়াস, আমরা রিলিজিয়াস আসলে ফলো করছি না। সেখানে আমরা দেখা যাচ্ছে হিন্দুদের হিন্দু, মুসলমানদের মুসলমান, মুসলমান ল ফলো করছি। আবার মুসলমান লর ভিতরে আমরা ছোট ছোট করে বড়গুলা ভূমিকা দিলাম, কত বিকৃত করে দিয়ে রাষ্ট্রীয় আইন উঠে দিই। এগুলো সব হলো আবার হিন্দু ল আনচেঞ্জ রেখেছে। সো এটা খুবই প্রবলেমের ফলে যেটা হচ্ছে কেওস তৈরি হচ্ছে, একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এবং নানা অসামঞ্জস্য, নানা জেন্ডার ডিসক্রিমিনেশন, নানা রকম, এবং ল যেটা আছে বাস্তবায়নের কি নাই, ইমপ্লিমেন্টেশন নেই। লর মধ্যে আছে দাওয়াত তাও দেয় না, লর মধ্যে আছে মেনটেনেন্স তাও দেয় না, লর মধ্যে আছে জীবনযাপন তাও দেয় না, লর মধ্যে আছে সমস্ত কন্ট্রোল করে না, সাকসেশন যে রাইট আছে সেটাও আমরা দিই না। সুতরাং লর সাথে প্র্যাকটিসের আবার একটা হিউজ গ্যাপ আছে। আমরা কি হিন্দু সমাধানের কোনো সমাধান, এটাও আসলে কোনো সমাধান হয় না। কারণ বাংলাদেশের মুসলিম সংখ্যা পরিষ্কার, হিন্দু সংখ্যা প্রভু, আমাদের মুসলিম লয়ের সাথে হিন্দু লয়ের কালচার আমাদের কিন্তু আমাদের মিল নেই, ধর্মীয় জায়গায়। অর্থাৎ মুসলমানদের যে বিধিবিধান জীবনযাত্রা আইনগুলো শুধু মুসলিম আইন মানে আমি শুধু সম্পত্তির ক্ষেত্রে মুসলিম ল ফলো করবো, ব্যক্তিগত জীবনে ফলো করবো, এটাও হয়। আমরা জানি ইসলাম কমপ্লিট করতে হয়। রিলিজিয়ন যখন আমি বলবো ধর্মের জীবন আচরণ, সুতরাং যখন আমি রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্রীয় ফলো করছি, বা ফ্যামিলি ক্ষেত্রে আমরা ধর্মীয় ফলো করছি, সেটা বিভিন্ন ধর্মের মাঝে কালচারাল সিরিয়াস গ্যাপ আছে। তো আমরা যদি ইউনিফর্ম ল এই কালচারাল কনফ্লিক্ট তৈরি করি, হিন্দু বিবাহের উদ্দেশ্য আর মুসলমান বিবাহের উদ্দেশ্য একই, হিন্দু বিয়ের প্রকৃতি আর মুসলমান বিয়ের প্রকৃতি একই, হিন্দু শাস্ত্রের সেই মুসলমানের শাস্ত্রের সেই রাইটস থেকে বলে, ফলে এখানে যদি যোগ হয়ে গায়ের জন্য যদি আমি ইনফর্ম করে দিই, এটা কমপ্লিকেশন তৈরি করে এবং করার চেষ্টা করছি। যেমন ভারতের যে সংবিধান, আর্টিকেল 46
শুধু আমি সেখানে ইউনিফর্ম ফ্যামিলি কোড করার কথা বলা হচ্ছে ভারতের সংবিধান হচ্ছে 1950 সালে 1950 সালে 26শে জানুয়ারি। তো আমাদের সংবিধানে আর্টিকেল 46 এ সেকুলার ইউনিফর্ম ফ্যামিলি কোড কথা বলা আছে কাস্ট পর্যন্ত ভারতে ইউনিফর্ম ফ্যামিলি কোড বাস্তবায়ন করা যায়। বাংলাদেশে ইউনিফর্ম ফ্যামিলি কোড করার জন্য নারীরা নারীদের সংগঠন বাংলাদেশ মহিলা সংস্থা নানা বহু বছর ধরে আছে 30-40 বছর ধরে সংগ্রাম করছে এবং তারা একটা প্রশ্ন করা হয়েছে যে ইউনিফর্ম ফ্যামিলি কোড করে কেমন কাজের জন্য সেমিনার একটা বাংলাদেশ মহিলা পরিষদ আমরা কাউকে বললাম ক্লাসে নিয়ে কিন্তু এটা বাস্তবায়ন করা যায়নি। পরবর্তীতে আইন কমিশন এখানে একটা প্রস্তাব দেয় যে বাংলাদেশে ইউনিফর্ম ফ্যামিলি কোড করা সম্ভব কি তারা তখন জাস্টিস মোস্তফা কামালের দিকে বলা আইন কমিশন উনি এবং কমিশন সদস্যরা একমত হয় যে বাংলাদেশের এই ধরনের প্লুরালিস্টিক সিস্টেম আসলে ডাইভার্স সোশ্যালি কনফ্লিক্টিভ এরকম একটা জায়গায় ইউনিফর্ম ফ্যামিলি কোড তাহলে কি বৈষম্যপূর্ণ হয়ে যাবে? তাহলে আরেকটা প্রবল যে তাহলে পার্শিয়াল ইনফরমেশন এন্ড কোডিফিকেশন অফ ফ্যামিলি লস তাহলে শরীয়তের বাইরে করে না ধর্মকে নকল করে না এরকম যে বিষয়গুলো আছে এগুলো তো আমরা রেজিস্ট্রেশন ইন্টারপ্রিটেশন করতে পারি না। যেমন এই বাবা দাও কি করা বিয়ে রেজিস্ট্রেশন করা কিছু বিষয় আছে না যে এগুলোর সাথে গার্ডিয়ান শিকার কাস্টডি রাইটস শরীয়তের বাইরে করে না কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন আছে এসব জায়গায় রেজিস্ট্রেশন দিতে পারি হ্যাঁ দিতে পারি এটা ভালো মন্তব্যতা কিন্তু এটা প্রবলেম হচ্ছে এটার ফলে আরো জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে প্লুরালিজম তখন আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে আমরা যদি আর কতগুলো বিষয় হস্তক্ষেপ আরেক পক্ষ বলছে যে অপশনাল সেকুলার ফ্যামিলি তারা বলছে দুটা থাকে একটা পুরো সেকুলার আর একটা পুরো সেকুলার ইউনিফর্ম ফ্যামিলি বা সেকুলার যা যেটা পছন্দ সে মনে করে যে আমি শরীরের অনুযায়ী বিচার চাই তাহলে শরীরের অনুযায়ী যদি মনে করেন সেকুলার লোকে বিচার চাই তাহলে সেকুলার লোকে যাবে পৃথিবীর প্রায় অনেক দেশে এরকম যেমন পাকিস্তানে শরিয়া বাংলাদেশে না এটা বিভিন্ন ধরনের যেতে পারে কিন্তু সেটারও নিশ্চয়ই অনেক লিমিটেশনস ড্রব্যাকস আছে তার বিদ্যালয় ভ্যালু রিগার্ডিং রাইট একই দেশে অনেক বিভিন্ন অপোজিট লিগাল সিস্টেম কোড স্ট্রাকচার রেমেডিস থাকা উচিত কিনা এটা আরেকটা প্রশ্ন দিস অল আর ডিবেটস এখন এগুলোর সমাধান আমার কাছে নাই ওই সমাধান যার পার্সপেক্টিভের উপর যেভাবে চিন্তা করে তবে আমি ফোকাস করি যেটা সেটা ব্যক্তিগত জায়গা থেকে ফোকাস করি হচ্ছে আইন আমার কাছে প্রচুর জায়গা আছে আইনের দরকার নেই আমার দরকার আংশিক সংস্কার আইন যেটা আছে সেটাকে আমি পরিবর্তন করতে পারছি তার কোনো প্রশ্ন থাকলে আই ক্যান রেসপন্স উই হ্যাভ 7 মিনিটস ইন টাইম অর্থাৎ কার কাছে সম্পদের স্বার্থ রক্ষা এখন যদি দেখা যায় স্বাস্থ্য করে পাওয়া গেল পরে ঠিক আছে বা মন্দ দুয়ারি চরিত্রটি নেই বা আলাদা সেটা প্রমাণ করা যায় তাহলে স্বাস্থ্য করেও মার কাছে আসতে পারে অথবা আপনি যদি বলছেন মা চরিত্র নিয়ে চরিত্র স্বামী কাছে যেতে পারে তাদের যদি যেতে পারে আলাদা এটা হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে স্বাস্থ্য
দাদার ন্যায় বিচারের কথা বলছিলেন যে যদি ওনার ছেলে মারা যায় তাহলে ওনার নাতিদের ব্যাপারে ন্যায় বিচার করবে, এটা একটু বিস্তারিত বলতে করবে ন্যায় বিচার করার জন্য উৎসাহিত করা লিগ্যাল লিয়া আবশ্যক না আমার সিল আর কি একসাথে বই কিনছে একসাথে কেনার কারণে আমার কাছে মনে হয় যে আমি অ্যাপ্রিশিয়েট যে এটা ইসলামিক রিসোর্সেস ডেভেলপমেন্ট এই ওয়েস্টার্ন ভ্যালুগুলোকে খণ্ডন করার ক্ষেত্রে নতুন ডিসকোর্স তৈরি করার ক্ষেত্রে তার জন্য ইউ হ্যাভ গ্রেট সুতরাং আমরা মনে করি যে এদের সচেতনতা হওয়া উচিত এবং একসাথে একাডেমিক ডিসকোর্সগুলো রিসার্চ করা গবেষণা করা এবং এই লগুলো প্রফেশনাল ক্ষেত্রে করে যাবে বুঝতে পারবা আমরা যারা আমাদের জীবনে আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা আমাদের ইনস্টিটিউশনাল যেটা আমাদের রিসার্চ আপনারা পার্সোনাল রিসার্চ এক পায় তাই আমাদের একটা আমাদের ইসলামে কিন্তু যখন তখন যেরকম সেরকম করে তালাক দেওয়া হয় আসলে তো এরকম না যখন তখন যেটা সেটা তালাক দেওয়া যায় না আসলে যেটা বলবো আমরা তুমি যেটা বলছো ঠিক আছে, এটা মানে রেফারেন্স বা মানে কি রেফারেন্স ইউজ করতে হয় ব্রিফলি বলতে পারো ওইটা মানে তিনটা তালাকে তালাকের প্রকাশ তিনটা প্রকাশ না না রাগের পাগলের মধ্যে যে আগের যে বিষয়টা আছে না এটা আপনার মাথায় ভাগ আছে আড়াই মাথা ব্যাগ নাই আর মালিকের মাথা বলছে আড়াই মাথা বলছে আপনার আগে আপনার বলে এটা হয়ে যাবে হচ্ছে আপনার রাগ হয়ে যাবে বাট মালিকের মাথা বা মাথা হবে হচ্ছে আপনার হবে আগে মাথা এখন এখানেও ব্যাখ্যা আছে রাগটা ফিরে রাগের ব্যাখ্যা আপনার এই জন্য আপনার বাবার জন্য থেকে আপনার দেওয়া লাগবে এখানে আপনার অবস্থা আপনি করবেন রাগ বলতে আর একটা যেটা বোঝাচ্ছে যে একদম ফাগুল হয়ে যাওয়া যেটা হারানি মাথা মশাই জানি হারানি মাথা মশাই আপনার রাগ হলেই আপনার মানে ম্যাডাম নদীর আগে মাথা দেন বা আপনার রাগ সারা দেন আপনার কেউ দিক ঘুরে আসছে দিক করে তালাক দিচ্ছে তাহলে এটা তালাক মানে একবারে ইয়ে অবস্থায়
লাইনটা এটা করে নেই ওইটা আবার আপনার নাম করি না নাম হাতি মানে তিনটা তালাক দেন আপনি বলছেন তিনটা প্রকারের আগে তো ওই হিসাবে দেখেন মানে ওই লিঙ্ক করে আসছে ড্রাঙ্ক অবস্থায় কিছু করে তালাক দিয়েছে ওই সময় তোমার দুটা ইতিহাসটা আছে এরকম কিন্তু নাই কিন্তু আগে কথাটা বলতে আগে হচ্ছে মাত্রা আর একটা হচ্ছে একটু পাগল হয়ে যাওয়া পাগল কিন্তু মানে খাওয়া দাওয়া সবই জানে না এইরকম না তো তাহলে মানে আগের থেকে এই সময় করবে কি মানে জানার আচ্ছা তাহলে কাজ করা যায় চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহর বড়ই পারে না দূরেই পারে আমার আরো দূরেই পারে না ওরও দূর আছে অনেক দূর আছে বাসখালী আচ্ছা রাউরনাথের মেইন জায়গার গাউছানা মেইন ব্রাঞ্চের গাউছানা ওগুলো তিন জায়গা ছিল ছিলাম স্যারে যেটা বললো স্যারে যেটা বলছে আসলে ভাই আমরা যারা মাদ্রাসা থেকে আসছি বিশেষ করে আমরা চাইলে একটা বিপদ আপনারা না এটা তো মানে এই আইনে আসলে স্যারে যেটা বলছে এটা যেমন ধরো এই যে যারা বলছে তারা বলছে যে ছেলেদের প্রত্যেক দিচ্ছে মেয়েদের প্রত্যেক দিচ্ছে ছেলেদের বেশি দিচ্ছে আর যারা মাদ্রাসা করছে তারাই এবং বাস্তবতা ছেলে নাই না এগুলো তো নিশ্চয়ই মানে বেশ আছে অনেক টাকা জমাইছে সেই ক্ষেত্রে কোথাও শেয়ার করতে পারো করার জন্য এখন পিডিএফ তাহলে কিন্তু স্যারের যদি কোশ্চেন করো না স্যারের কাছে রেফারেন্স তো বেশ সারা যদি খুঁজে দেয় তো আমি দণ্ডা বলতে আচ্ছা আমার কিছু করার জন্য দিতে পারবো মানে ম্যানেজ করে দিতে পারবো আগ্রহ আচ্ছা তাহলে হোয়াটসঅ্যাপ তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমার লাস্ট পারিস না ভাই লাস্ট যে সেই অবস্থায় কিন্তু তালাক দেওয়া যায় না যেটা আমাদের বলতে